ফরহাদ মাজারের কথা, যে তিনিও তো ধর্মে কর্মে বিশ্বাস করেন না, তিনি আধ্যাত্মিক, তিনি নাস্তিক, অনেক কিছু, রাইট? তো তিনিও তো একজন গুরু হয়ে গেলেন, রাইট ইজ দ্যার? এটা ঠিক আছে, ওই যে আলু পোড়া খেতে চায় রাষ্ট্রকে, ধরেন আপনাকে এই রাষ্ট্রের দ্বন্দ্বটা বুঝতে হবে। সেটা হলো, আপনি শেখ হাসিনা যেমন বলতো যে অশুভ শক্তির ক্ষমতা আহরণের সব রাস্তা আমরা বন্ধ করেছি, কোনোদিন আর কেউ কিছু করতে পারবে না। কিন্তু এই অশুভ শক্তি বলতে তিনি যাদেরকে বুঝাতেন, আর্মি এবং অন্যান্যরা হয়তো ইন্টারভেন করতে পারবে না, কিন্তু তার মাথায় কোনোদিন স্বপ্ন ছিল না বাংলাদেশের রাস্তায় 5 কোটি মানুষ, 1.5 কোটি মানুষ এসে তাকে বলবে যে নো, আই এম নট উইথ ইউ, রাইট? তো সেই জায়গায় আজকে একটা গভর্নমেন্ট এসেছে। এই গভর্নমেন্টটা এখন আমরা বলছি একটা ভ্যাকুয়াম সময়। এই ভ্যাকুয়াম সময়ে দেখুন, ইউনূস এমন একজন ব্যক্তি, কালকে যদি দেশে 2 লাখ মানুষ রাস্তায় এসে গ্যাঞ্জাম করে, পরশুদিন তিনি প্যারিসের টিকিট কেটে প্যারিসে চলে যাবেন, টোকিও চলে যাবেন। এই ডক্টর খলিল, না, কিন্তু অনেক বিশ্লেষকরা বলছেন এটা সত্য না, তিনি কোনোভাবে যাবেন না। না না না, আমি সেটা বলছি না। সে তো পদত্যাগের হুমকি দিয়ে রাখছে। একটা মানুষ যদি ওয়ারিয়র হয়, একটা মানুষ যদি যোদ্ধা হয়, সে কখনো তার সমর্থক বেশকে ছেড়ে যায় না, সে কখনো তার ওয়াদাকে ছেড়ে যায় না। আপনি ডোনাল্ড ট্রাম্পকে দেখছেন, সে ওয়ারিয়র, সে ডানপন্থী, সে ওয়ারিয়র, সে তার সমর্থক বেশকে ছেড়ে যায় না। ইয়েস, আমি জেলে যাবো, আমি গুলি খাবো, কিন্তু আমি তোমার সাথে আছি। আপনি কি ডক্টর ইউনূস কি মনে করেন ডানপন্থীদের ওয়ারিয়র? সে তাদেরকে ওন করে। আজকে রাস্তায় গাঞ্জাম হলে সে পালায় যাবে 2 দিনের মধ্যে, ডক্টর খলিল 3 সেকেন্ডের মধ্যে পালায় যাবে। কিন্তু পালায় যাবার পরে আমার রাষ্ট্রের দখল কার হাতে যাবে, এটা তো আমার সবচেয়ে বড় চিন্তা। সেই জায়গায় আমি চাই একটা পার্লামেন্টারি সিস্টেম আমার যত তাড়াতাড়ি ঢুকবে, তখন এই অশুভ শক্তি, তুমি ক্ষমতা দখল করবা, পার্লামেন্টের মধ্যে দিয়ে আসো, প্রয়োজনে তুমি মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলো। আমি যদি গভর্নমেন্ট পরিচালনায় অক্ষম হই, মধ্যবর্তী নির্বাচন দিয়ে তুমি আসো, রাষ্ট্র পরিচালনায় আসো। কিন্তু এই যে আলু পোড়া খাওয়া, রাষ্ট্রকে ডানপন্থীদের হাতে নিয়ে যাওয়া এবং এই কুটু করে এমন একজনকে বসানো যে দীর্ঘমেয়াদী স্বৈরশাসন চালাবে, এইটার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মাস্টার মাইন্ড হিসেবে এরা কাজ করছে। আমরা সেই জায়গাটা বারবার ইন্ডিকেট করার চেষ্টা করছি, বলছি যে আমাকে পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে ঢুকতে হবে। রাষ্ট্র পরিচালনা যত খারাপ দলই হোক, আমি ভোট দিয়ে, যেহেতু তারা একটা বড় সংস্কার এগ্রি করছে যে 5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন, তারা এগ্রি করছে, দিস ইজ দ্য বিগেস্ট প্রমিস। এইটা যদি এনশিওর হয়, তাহলে আমি খারাপ হইলে আমাকে তুমি বাতিল করে দাও, কিন্তু ভালো একজনকে নিয়ে আসো, বাট নট আলু পোড়া যারা খাইতে চায় তাদের জন্য না। ওইটাই হলো আমাদের ফাইটের জায়গাটা এখন। তো ফরহাদ মাজার কোন লাইনের লোক? ফরহাদ মাজার হলো ধুরন্ধর এবং হচ্ছে যে ইনকনসিস্টেন্ট, আমি যদি বলি। আমি যেটা বলতে চাই, আমি ধুরন্ধরের চাইতেও আমি এটা বলতে চাই, ইনকনসিস্টেন্ট মানুষ। এই যে দেখেন, ওনার এই মুহূর্তে আসলে খুব একটা শক্ত অবস্থান নেয়ার দরকার ছিল, যে উনি সারা জীবন বলছে আমি ইসলামী জাতিবাদীর বিরুদ্ধে কথা বলি, এবং ধরেন আওয়ামী লীগ আমলে জামাত শিবিরকে নিয়ে কথা বলা একটা জিনিস, যে সময় আসলেও যে শিবির ট্যাগ দিয়ে, যে জামাত ট্যাগ দিয়ে লোকজনকে মেরে ফেলা, সেটার পক্ষে থাকা এক জিনিস। কিন্তু এখন তো আর আওয়ামী লীগ গভর্নমেন্ট নাই, এখন আপনি কেন উগ্র ডানপন্থাকে সাপোর্ট করে যাবেন? বা ধরেন এই যে রাজাকার এটিএম আজহার সাহেব, ওনাকে করা হলো আজকে বেকুসুর খালাস, আপনি যেটা বলছিলেন ইদার ফাঁসি অথবা বেকুসুর খালাস, এই দুটোর মাঝখানে কোনো জায়গা নাই। যে আমরা 2013 সাল থেকে যে কথা বলে আসছি, যে একটা ধরেন বিচারিক প্রক্রিয়াটা একটা সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া হতে হবে, সেটা আপনি যেটাই করেন না কেন, আপনি জানেন যে এই লোকটা চিহ্নিত রাজাকার, এই লোকটা ধর্ষক, আমি জানি, তারপরেও একটা প্রপার রাস্তায় আপনাকে থাকতে হবে। সেই জিনিসটা কিন্তু এখন আর নাই। এখন ফরহাদ মাজার বাংলাদেশের অন্যতম প্রধান পণ্ডিত ব্যক্তি, আমি ওনার পাণ্ডিত্য নিয়ে এক লাইন সন্দেহ করতে চাই না, উনি খুব ঠিকঠাক জানেন। কিন্তু দেখেন, এই যে প্রত্যেকটা জায়গায় উনি যে অবস্থানগুলো নিলেন, এই অবস্থানগুলো একটা হঠকারী অবস্থান, ইনকনসিস্টেন্ট এবং হঠকারী অবস্থান। এবং উনি যে কথাটা বলেন যে আমরা ইসলামী জাতিবাদের বিরুদ্ধে, আমরা যে কোনো জাতিবাদের বিরুদ্ধে, সেটা বাঙালি জাতীয়তাবাদ হোক আর ইসলামী জাতীয়তাবাদ হোক, তো এখন যে কাজটা উনি করছেন সেটা হলো ইসলামী জাতীয়তাবাদকে উনি এস্টাবলিশ করতে হেল্প করছেন। এখন ইসলামী জাতীয়তাবাদ হেল্প করলে যে ঘটনাটা ঘটে, সেটা হলো, অনেকে হয়তো ভাবছেন যে আমরা 90% মুসলমানের দেশ, আমরা ইসলামী জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তো সমস্যা নাই। এখানে আমি যেভাবে দেখি যে বাংলাদেশ তো একলা একটা রাষ্ট্র না, বাংলাদেশের 3 দিকে ভারত, এবং বাংলাদেশে আরো 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। বাংলাদেশ জিওপলিটিক্যালি 5টা রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। আমি একটা ইসলামী শাসন ব্যবস্থা চালাতে চাই, গণতান্ত্রিক পদ্ধতিতেই আমি হয়তো চালাতে চাই, নাথিং রং ইন ইট। কিন্তু আপনার কথা হচ্ছে যে আপনার
আপনাকে কি সেই কাজটা কেউ করতে দিবে কিনা। প্রথম হচ্ছে বাংলাদেশের যে নিজেদের জনগণ আছে সেটা তাদের মনের কথা কিনা, এক। 2 নম্বর জিনিস হচ্ছে বাংলাদেশের পাশে যে বা বাংলাদেশ যাদের যাদের সঙ্গে ইনভলভড, ইকোনমিক্যালি ইনভলভড, পলিটিক্যালি তাদের বিভিন্ন রকম ইন্টারেস্ট আছে বাংলাদেশের সাথে, তারা কেউ ঘটনাটা ঘটতে দিবে কিনা। এই জিনিসটা কি ফরহাদ মজহারা জানেন না? নিশ্চয়ই জানেন, কেন জানবেন না, উনি জানেন। কিন্তু জেনে এই কাজটা করার অর্থ হচ্ছে যে আমার এখানে কোনো ইন্টারেস্ট আছে। আদারওয়াইজ আমি জানি আমি এখানে শরিয়া প্রতিষ্ঠিত করতে পারবো না, আমি এটা লিখিত দিতে পারি যে বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা হবে না, হবে না ফর সার্টেন অবভিয়াস রিজনস। বাংলাদেশ তো আফগানিস্তান না, বাংলাদেশে তো লিথিয়াম নাই, বাংলাদেশ তো আফগানিস্তান যেরকম ধরেন রাশিয়ার কাছে ইম্পর্টেন্ট ছিল, এখন চায়নার কাছে ইম্পর্টেন্ট, এবং ফর সার্টেন অবভিয়াস রিজন যেভাবে ডিসেন্ট্রালাইজড হচ্ছে ইকোনমি। এখন ইচ্ছা করলেই বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে না, ইচ্ছা করলেই বাংলাদেশ শরিয়া প্রতিষ্ঠিত হয়ে যাবে না। তো যখন 2022 সালে আমি পিনাকিকে এটা, সরি, আমি তাসনিম খলিলকে এটা বললাম, তাসনিম খলিলরা আমাকে বললেন আচ্ছা ঠিক আছে আমাদেরকে ডকুমেন্ট দেন। তারপর সেই সময় আমার জিয়া হাসানদের সাথে কথা হচ্ছে ফেসবুকে, আমি এই কথাগুলো সরাসরি বলছি। তো আপনি যেটা বলছেন সেটা এটাকে রিইনফোর্স করছে। আসলে তখন আমরা একটা, আমাদের কমন গোল ছিল যে আমরা হাসিনাকে সরাবো, সুতরাং আমরা এই মুহূর্তে আর অন্য কোনো ইস্যু দেখতে রাজি না। আমার ক্ষেত্রে যেটা হচ্ছিল, যেহেতু আমি কোনো দলের সাথে যুক্ত না, আমি মনে করি এটা আমার উইকনেস এবং এটা একই সাথে আমার স্ট্রেংথ, যে কারণে আমি কোনো মানুষের যদি কোনো এই ক্ষেত্রে আপনার রাজনীতির জায়গায় আমি মনে করি যে না, এটা এই যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর মধ্যে অন্য ভেস্টেড ইন্টারেস্ট আছে, আমি তার সাথে একসাথে বসবই না। এটুক হচ্ছে আমার অবস্থান ছিল, এবং সেইটা আমি কনস্ট্যান্টলি বলে গেছি যে এরা বাংলাদেশের পারপাস সার্ভ করছে না, বিশেষত পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের পারপাস সার্ভ করে না। এখন যেহেতু এগেন আমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ এবং আমার কোনো গ্রুপ নাই, কোনো প্ল্যাটফর্ম নাই, এবং তার এগেনস্টে যখন আপনি দেখছেন যে কোটি কোটি ফলোয়ার এই একজনের সাথে আছে, তার হাতে আপনি পাওয়ার তুলে দিচ্ছেন, তার এগেনস্টে আমার যে তার কোনো রকম ভাবে আমার ভয়েস রাইজ করার আসলে কোনো জায়গা ছিল না। বাট দেন এগেন আমি এই কথাগুলো কনস্ট্যান্টলি বলে যাচ্ছিলাম যে এরা বাংলাদেশের ইন্টারেস্ট, বাংলাদেশের পারপাস এরা সার্ভ করে না, বিশেষত পিনাকি ভট্টাচার্য। এখন ঘটনা হচ্ছে পিনাকি ভট্টাচার্য কার পারপাস সার্ভ করেন? পিনাকি, আমি সরাসরি যদি বলতে পারি ভারতীয় ডিপ স্টেট এজেন্টের, ভারতীয় ডিপ স্টেটের পারপাস উনি সার্ভ করেন। আপনি ওর প্রত্যেকটা কর্মকাণ্ড দেখেন, যদি একটা বাংলাদেশের পক্ষে যায়, একটা যদি যায়, আপনি আমাকে এসে বলবেন যে আপনার ক্যালকুলেশন এখানে ভুল ছিল। আমার সাথে যেহেতু ব্যক্তিগত যোগাযোগ পরিচয়, উনি আমি সে সময় বসনিয়াতে থাকি, উনি আমার বাসায় এসছেন, আমার ওনার সঙ্গে সামনাসামনি কনভারসেশন যেটা যেটা কলার আইডি থেকে আমি দেখতে পাই, উনি আমাকে বলছেন আমার ওয়াইফ ফোন করছে, আমি দেখতে পাচ্ছি উনি ইংরেজিতে কথা বলেন, হিন্দিতে ভেঙে ভেঙে কথা বলছেন ওয়াইফের সাথে, এবং সেখানে কলার আইডি দেয়া, ওয়াইফের নাম্বার কেন আপনার কলার আইডি দিয়ে, ট্রু কলার দিয়ে বের করতে হবে। তো তখন আমার প্রথম সন্দেহ শুরু হয়, এবং আমি যখন ওনাকে প্রশ্ন করতে শুরু করি তখন থেকেই ওনার সঙ্গে আমাকে উনি প্রথমে ভুগিচুগি বোঝানোর চেষ্টা করছেন যে না, আমাদের সাথে তো অনেক রকমের গোয়েন্দা সংস্থার যোগাযোগ আছে, উইচ ইজ নর্মাল। দেখেন, একটা আপনি এই ধরনের অ্যাক্টিভিজম করছেন, আপনার সাথে 5 রকমের গোয়েন্দা সংস্থার যোগাযোগ থাকবে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু এই পুরো ঘটনাটার মধ্যে যে ধরনের একটা ঢাক ঢাক গুড়গুড়ের একটা জায়গা ছিল, এবং এটা আমার প্রথম ক্লিক করে যে সামথিংস নট রাইট। তো আমি ওনাকে প্রশ্ন শুরু করি, এরপরে ওনার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যায়। ওনার সাথে আমার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা 2016 সাল থেকে, এবং 2018 সাল থেকে উনি যখন প্যারিসে এসছেন, আমি তখন সেই সময় বসনিয়াতে। তো তখন ওনার সঙ্গে আমার ফোনে যোগাযোগ শুরু হয়। উনি আমার সঙ্গে একরামুলের ঘটনা আপনাদের মনে আছে কিনা জানি না, যে ইয়াবা পাচারকারী বলে এক আমলি গভর্নমেন্ট মেরে ফেললো, যে আব্বু তুমি কাঁদতেছো, যে এরকম একটা ভিডিও হলো। তো উনি আমাকে ফোন করলেন, নাদিয়া আমি যেহেতু ফরেনসিক সায়েন্টিস্ট হিসেবে কাজ করে এসেছি, আমাকে বললেন আপনি কি আমাকে একটা ফরেনসিক অ্যানালিসিস করে দিতে পারবেন? আমি বললাম কিসের? তো বললো যে এরকম একরামুলের। আমি বললাম আমি তো, আমার এলাকা হচ্ছে বডি ফ্লুইড, আমি তো ডিজিটাল ফরেনসিক্স এর কাজ করি না, তবে আমার বন্ধুরা আছেন ডিজিটাল ফরেনসিক্স এর, তো তারা আপনাকে হেল্প করতে পারেন। সেই সূত্রে ওনার সাথে আমার পরিচয়। এর কয়েকদিন পরে ওনার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগের যে জায়গাটা ডিপেন হয়, এবং উনি আমাকে
তখন এক ধরনের রোমান্টিক একটা প্রপোজাল দেন। আমি সেই সময় সেই রোমান্টিক প্রপোজাল এক পাশে সরাই রেখে আমি বললাম যে না, রোমান্টিক প্রপোজাল তো একদম ইয়ে কথাই, তো যেহেতু এখন ডিসক্লোজ হয়ে গেছে, তা আমি বললাম আমি তো বিবাহিত মানুষজনের সঙ্গে কোন রকম রোমান্টিক সম্পর্কে যাব না, তো আপনি এক কাজ করেন, আপনার ওয়াইফকে বলেন আমরা তিনজন একসাথে সম্পর্কে থাকি। আমি ইয়ে করে বললাম, খুব সেন্সর করে কথাটা বললাম। তো তখন উনি বলছেন যে না, আমার তো আসলে বাংলাদেশ থেকে টাকা আনতে হয়, আমি তো প্যারিসে এই সময় এখন অ্যাসাইলাম নিয়ে আছি, I cannot do it, this and that. এবং that's when he started sending me a lot of document including his nudes willingly. লোকজন আমাকে যেটা বলেন যে আমি উনার সঙ্গে এক ধরনের সম্পর্কে থেকে উনার কাছ থেকে জিনিসপত্র বের করে নিয়েছি, নট নেসেসারিলি, বিকজ হি ইজ আ মেগালোম্যানিয়াক। উনি দেখেন, এখন আপনি যা কাজকর্ম দেখবেন, একটা মাত্র জায়গা যে উপদেষ্টারা তাকে আসলে লাল গালিচা সম্বর্ধনা দেন নাই, বা ইউনূস সরকার তাকে বাংলাদেশে ডেকে নিয়ে যায় নাই, সেই দুঃখে উনি যা করার, পেছনে তো রয়ের বিভিন্ন রকম এজেন্ডা আছেই, অন টপ অফ ইট ওনার এই হচ্ছে কর্মকাণ্ড। যেহেতু উনি স্বাস্থ্যমন্ত্রী হওয়ার একটা ইচ্ছা ছিল বা প্রধানমন্ত্রী হওয়ার একটা ইচ্ছা ছিল, সেটা উনি করতে পারেন নাই। এখন উনি পার্সোনাল ভেন্ডেটার জায়গাটা বাংলাদেশের উপর ঝাড়ছেন। তো সেই সময় আমি উনি যখন এই ডকুমেন্ট গুলি আমাকে পাঠাচ্ছেন, আমি সেই ডকুমেন্ট গুলো কালেক্ট করছি, কারণ আমার কাছে তখনই মনে হয়েছে যে সামথিং ইজ ভেরি রং। তো এই শাহেদ যেটা বললেন যে আমরা সবার এক ধরনের একটা কালেকটিভ ফোর্স ছিল আমাদের, আমরা সবাই চাচ্ছিলাম শেখ হাসিনা সরে যাক। পিনাকির আচরণে আমার যেটা মনে হচ্ছিল, এবং সেই সময় আমার নিজের যে ইনভেস্টিগেশন আনন্দবাজার আমি দেখছিলাম, যে আনন্দবাজার 2024 শুরুতে, তখন পর্যন্ত কোথাও কোনো কিছু নাই, 2024 শুরুতে অ্যান্টি হাসিনা কথাবার্তা বলা শুরু করেছে, যেটা আনন্দবাজারের জন্য খুবই ইন্টারেস্টিং। আনন্দবাজার সবসময় হাসিনাকে খুব সাপোর্ট করে, হাসিনার প্রেইজ করে সবসময় তারা কলাম লিখেছে, সম্পাদকীয় লিখেছে। তো যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন আমার কাছে মনে হচ্ছে যে তাহলে কি ইন্ডিয়া আসলে হাসিনাকে সরাতে চায়? মানে হাসিনার তো বিরুদ্ধে যে কোটা আন্দোলন, সেটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, এপাশে অ্যাক্টিভিস্টদের এক ধরনের মুভমেন্ট ছিল, অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট ছিল, ফাইন। বাট অ্যাট দ্য সেম টাইম আমার যেটা মনে হচ্ছিল যে হাসিনা নিজে আসলে ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য খুব শক্তিশালী হয়ে উঠছিল, মংলা বন্দর নিয়ে বা সেন্ট মার্টিনস এর অবস্থান নিয়ে, শুধু ইন্ডিয়া না, চায়নার কাছেও খুব শক্তিশালী হয়ে উঠছিল। সো অ্যাট ওয়ান পয়েন্ট অর দি আদার তাকে যেতেই হতো। তো এখানে যখন আমরা জুলাই অভ্যুত্থানের কথা বলি যে আমরা ছাত্ররা তাদেরকে ফেলে দিয়েছি, বা আমরা অ্যাক্টিভিস্টরা অনেক বড় বড় কাজ করে ফেলেছি, উইচ ইজ ট্রু, এটা একটা পার্ট। এটার সাথে আরো অনেকগুলো পার্ট আছে, যেটার মধ্যে একটা হচ্ছে যে অন্যান্য আরো 4টা রাষ্ট্রের ইনক্লুডিং ইন্ডিয়া, তাদের এখানে একটা ভেস্টেড ইন্টারেস্ট ছিল। অফকোর্স এখানে কিছু টাকার কিছু মানে ম্যাসিভ অ্যামাউন্টের টাকার ইনভেস্টমেন্ট আছে, সবগুলি সত্যি। এটা এমন না যে আমি বলছি যে ও আমেরিকা এসে বাংলাদেশ গভর্নমেন্টকে ফেলে দিয়েছে, বা ইন্ডিয়া এসে বাংলাদেশ গভর্নমেন্টকে হাসিনাকে সরিয়েছে, নট নেসেসারিলি। এটা একটা কালেকটিভ ইভেন্ট ছিল।